यज्ञेन यज्ञमेजन्त देवास्तानि धर्माणि प्रथमान्यासन् देहानाकं महिमाना सचन्त्र यत्र पूर्वे साध्या सन्ति देवा। আমাদের সঙ্গে আমাদের সবথেকে ক্ষুদে সদস্য ছোটু যেতে পারছে না, কেন ছোটুর স্কুলের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, তাই খুব ব্যস্ত। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যখন আবার মহাকুম্ভ থেকে ফিরে আসব, ছোটুর তখন প্রায় পরীক্ষা শেষ হয়ে যাবে। পরীক্ষার পরে আমরা আবার সবাই একসাথে বেড়াতে যাব। তুমি খুশি তো? ও অবশেষে আমরা কুম্ভেই যাচ্ছি। কুম্ভে নয়, মহাকুম্ভে। প্রস্তুতি একদম চূড়ান্ত পর্যায়ে। সমস্ত লাগেজ ফাগেজ সব গোছানো হয়ে গেছে। যাব অনেক আগেই ভেবেছিলাম, কিন্তু অনেক কারণে হয়ে ওঠেনি। তো এক্ষুনি বেরোবো, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার অবশ্য আমরা 3 জন যাচ্ছি, আমি, সৈকত আর মৌসুমী। তবে আমাদের সঙ্গে আরও একজন যাচ্ছেন, আমাদের মামাবাবু। তিনি নিজেই প্রয়াগরাজের বাসিন্দা, কলকাতায় এসেছিলেন বেড়াতে। কিন্তু এই যে ভিড় ট্রেনের, সেই ভিড়ে আর তার যাওয়া হয়নি, টিকিট ক্যান্সেল করেছিলেন। আমাদের সঙ্গেই তিনি যাবেন। হ্যাঁ, খুব ভালো লাগছে, যাচ্ছি। মনের মধ্যে একটু টেনশনও হচ্ছে যে রাস্তাঘাটে শুনছি খুব জ্যাম হচ্ছে, এটা সেটা, তবুও সব কিছু মেনে নিয়ে বেরোচ্ছি। আর আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে, যেটা যে খুব মানে ভীষণই ভালো লাগছে, যেটা যে আমরা এলাহাবাদ যাচ্ছি, সেটা কিন্তু আরেকদিকে আমার মামার বাড়ি। তো বহু বছর পর আমি আমার মামার বাড়িতেও যাচ্ছি। তো এইটা একটা, তার সাথে একটা অ্যাডেড চার্ম। আর একটা কথা বলি, টিকিটের জন্য আমরা খুব চেষ্টা করেছিলাম, যে অনেক আগে থেকে চেষ্টা করছিলাম, কিন্তু টিকিট এখন দিবার স্বপ্নের মতো হয়ে গেছে। অসংখ্য ট্রেন দিয়েছে, কিন্তু টিকিট নেই। যদিও 2-1টা টিকিট পাওয়া যাবে, হয়তো ডিজিটাল টিকিট বা হার্ড কপি আমাদের কাছে থাকবে, কিন্তু সিটটা হচ্ছে সেই কুম্ভযাত্রীদের দখলে। ফলে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি আমরা নিজেদের গাড়িতে বাই রোড বাই কার যাব। তো আর দেরি নয়, আমরা এক্ষুনি যাত্রা করব। যাওয়ার পথে রাস্তার যে অভিজ্ঞতা হবে আপনাদের সাথে শেয়ার করব। তো চলতে থাকুন আমাদের সঙ্গে, দেখতে থাকুন বেড়াবার গল্প, আর শুনতে থাকুন বেড়াবার গল্প। তো চলুন আমরা এবার যাত্রা করি। এখন পৌঁছে গেছি শক্তিগড়ের ল্যাংচা হবে। এখানে আমরা কিছুক্ষণের জন্য দাঁড়াবো, ব্রেকফাস্ট করব, তারপর এখান থেকে আবার যাত্রা করব। এখানে আমরা এই দোকানটাতে যাব। রাস্তার প্রসঙ্গে বলি, রাস্তা মোটামুটি খালি আছে, 2-1 জায়গায় একটু ভিড় আছে হালকা, অন্যথায় আর সব কিছু ঠিকঠাক আছে। যেতে হবে অনেকটা দূর, তাই এখানে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ব্রেকফাস্ট সেরে আমরা আবার যাত্রা করব। হ্যাঁ, সকালবেলা আমরা কেউ ব্রেকফাস্ট করে বেরোতে পারিনি, তো ওই জন্য আমরা শক্তিগড়ে এখন আপাতত কচুরি খেয়ে নিচ্ছি, এরপর আবার পথ চলা শুরু হবে। সৈকত খেতে খেতে একটা কথা বললো যে আমরা যাব মহাকুম্ভে প্রয়াগরাজে, 880 কিলোমিটার, সবে 100 কিলোমিটার পার করেছি। তার মানে এখনো বাকি রাস্তা যেতে হবে। কথায় তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি যাত্রা। মৌসুমী আবার ল্যাংচা কিনছে, প্রয়াগরাজে যাচ্ছে মামার বাড়ির দেশে, মাসির জন্য আবার কিছু ল্যাংচা নিচ্ছে। এদিকে মৌসুমী বসে আছে বাইরে, দেখছে। সৈকত মন দিয়ে ড্রাইভ করছে, আমি কমেন্ট্রি করছি, মামা ওদিকে বসে আছেন। এখানে গাড়ি ঘোড়ার চাপ অতটা নেই, কিন্তু প্রচুর পরিমাণে ডাম্পার চলছে। এখন বেলা 11:54। আমরা আসানসোলে পৌঁছে গেছি। আসানসোল থেকে সোজা বেরিয়ে যাচ্ছি, সোজা রাস্তাটা, মানে এই দিকে গেলে ধানবাদ, আর এই দিকটাতে অর্থাৎ বাঁ দিকে গেলে আসানসোল শহর। এদিকে রাস্তাটা কিছুটা খালি দেখছি, কখনো খালি কখনো আবার প্রচুর পরিমাণে গাড়ি। যেখানে রাস্তার ক্রসিং অর্থাৎ আশপাশের বাজার আসছে, সেখানে অনেক ভিড়। এই বরাকর নদী অনেক দূর পর্যন্ত। এই দিকটাতে মাইথন ড্যাম যেটা দেখা যাচ্ছে ডান দিকটাতে, এখানে এই বরাকর নদী পেরিয়ে যাচ্ছি।
এই বরাকর নদী পেরিয়ে যাচ্ছি মানে প্রায় বেঙ্গলের বর্ডার ছেড়ে বেরিয়ে গেলাম। এরপর আমরা পড়বো ঝাড়খণ্ডে। भैया यहाँ पर जो लिखा है ना ये 7 रुपया सस्ता मिलता है, क्यों? बराकर से इधर सस्ता है। ये एक स्टेट GST है क्या? स्टेट का रेट है ये। हाँ स्टेट का रेट है। अच्छा हाँ ये तो झारखंड में ही है, वहाँ से 7 रुपया ज़्यादा है। 7 रुपया ज़्यादा हम लोग के यहाँ ज़्यादा है। হ্যাঁ এখানে ঝাড়খণ্ডে এসে দেখলাম যে মুকুল সার্ভিস স্টেশন, এখানে আমরা পেট্রোল ভরতে এসে একটা অভিজ্ঞতা পেলাম যে এখানে পেট্রোলটা জাস্ট বরাকর নদীর এপারে 7 টাকা কম, ওপারে 7 টাকা বেশি। হয়তো এটা স্টেট GST হবে, সেই জন্য এখানে 7 টাকা কম। আমরা আমাদের তেল ভরানোর দরকার আছে, আমরা এখন তেল ভরাবো, তারপর আবার আমরা ধানবাদের দিকে এগোবো। এখান থেকে ধানবাদ কিতনা দূর হয়? ধানবাদ यहाँ से हाँ 42 কিলোমিটার, এখান থেকে ধানবাদ 42 কিলোমিটার। এখানে মহাকুম্ভে সব যাত্রীরা এই পতাকা বাঁধছে, আমরাও পতাকা বাঁধবো, সেই জন্য আমি এই গেরুয়া পতাকা কিনতে এসেছি। कितना करके भैया कौन है? हाँ হ্যালো कौन है यहाँ? এখনো কাউকে দেখতে পাচ্ছি না, দেখি কেউ আসুক। এখানে একটা সুন্দর শিবের মূর্তি, শিব মন্দির, শিবলিঙ্গ রাখা আছে। ঝাড়খণ্ড আমরা আমাদের পছন্দ মতো একটা হর হর মহাদেবের পতাকা লাগিয়ে নিচ্ছি, কারণ মহাকুম্ভে যাচ্ছি তার একটা প্রমাণ তো থাকবে। বহু গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, তারা সবাই এই পতাকা লাগিয়ে নিচ্ছে। হর হর মহাদেব, বজরংবলী সব রকমের পতাকা আছে। এটা কিনলাম, এটা 100 টাকা নেবে। হর হর মহাদেব। যদি তার দাক্ষিণ্যে আমরা একেবারে প্রয়াগরাজে সরাসরি পৌঁছে যেতে পারি কোনো ভিড় না পেয়ে এবং কোনো অসুবিধার মধ্যে না পড়ে, আশা করি বাবা মহাদেব আমাদের সেই সহায় হবে। বাবা মহাদেবের পতাকা লাগানো হয়ে গেল, এবার আমরা সোজা মহাকুম্ভের দিকে, প্রয়াগরাজে। আমরা এখন ধানবাদ শহরের একেবারে কাছে, এখান থেকে আর মাত্র 5 কিলোমিটার গেলে ধানবাদ। তবে আমরা খাওয়ার জন্য এখানে একটা হোটেলে চলে এসেছি, কারণ এইখানে একটা অসুবিধা যে সব জায়গাতে খাওয়ার মেলে না। এটা NH-19 অর্থাৎ এই হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছিলাম, এইটা সার্ভিস লেন, এই সার্ভিস লেনের পাশে এই সেই হোটেল। আর এই দিকটায় পুরো গাছের ফাঁক দিয়ে যতদূর দেখা যাচ্ছে পাহাড়ি রেঞ্জ, মানে ওই দিক থেকে ওই দিকে একেবারে পাহাড় পাহাড় পাহাড়। কুয়াশা বা ধোঁয়াশার জন্য অতটা বোঝা যাচ্ছে না, তবে অনেকটাই দেখা যাচ্ছে গাছগাছালির মধ্যে। আর ঝাড়খণ্ড মানে তো প্রাকৃতিক সম্পদের একেবারে আকর বা খনি, কিন্তু তার সঙ্গে ঝাড়খণ্ড মানে প্রাকৃতিক দৃশ্য সমান তালে। আমি যতটা দেখাচ্ছি হয়তো এর থেকে আরও অনেক বেশি, সবটাই ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ আমাদের যেতে হবে এখনও অনেক দূরে। তাই যত দ্রুত সম্ভব এখানে খেয়ে আমরা আবার যাত্রা করব। তবে আমাদের সঙ্গে আরও অনেক মহাকুম্ভের যাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছেন, এমন অনেকের সাথে পরিচয় হয়েছে বা অন্য অন্য জায়গা থেকে। সেটা অনেকটা দেখে বুঝতে পারছি যে আমাদের গাড়ির সামনে যে পতাকা লাগানো আছে সেই রকম পতাকা লাগিয়েছেন অনেকে এখানে হোটেলে এসেছেন, বাংলায় কথা বলছেন, তাদের সাথে পরিচয় হচ্ছে। তো এ একটা দারুণ অভিজ্ঞতা। এখন আমাদের খাওয়া শেষ হবে, তারপর আমরা চলে যাব। দূরে দেখুন অসম্ভব সুন্দর পাহাড়ের রেঞ্জ, এখান থেকে যতদূর চোখ যাচ্ছে। আর ডান দিকে এবং আমার বাঁ দিকে দুদিকেই ফরেস্ট এরিয়া, পুরো ফরেস্ট এরিয়া, অপূর্ব সুন্দর। এখানে একটু রুক্ষ সূক্ষ্ম এরিয়া, কিন্তু প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। পথে বেরোলে কত সঙ্গীর সাথে দেখা হয় দেখুন। আমরা সবই একই পথের যাত্রী। এই যে পুরো পরিবার, ওনারাও চলেছেন কুম্ভে, মহাকুম্ভে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল, এরপর আমরা ধানবাদ থেকে স্টার্ট করছি। এর পরের স্টেশন চৌপারণ, চৌপারণের পরে বিহার বর্ডার, অর্থাৎ চৌপারণ গেলে তার কিছুটা গেলে আমরা বিহার বর্ডার ক্রস করে যাব। তোমার কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে, খাবার দাবারও ভালো ছিল এখানে। এইবার যাচ্ছি চৌপারণের দিকে। হ্যাঁ দুপুরে ডাল আর রুটি খেয়ে নিলাম, ভাত খেলে নাকি খুব ঘুম পায়, তো
বাড়িতেও তো ঘুম পায়, তো ডাল রুটি খেয়ে একটা এক্সপেরিমেন্ট করছি, দেখি ঘুম পায় কিনা। যেখানে যা সেখানে সেটাই খেতে হবে, কিছু গাড়িতে বসে বসে আমি যদি ঘুমাই শানির অসুবিধা হবে, কারণ মৌসুমি তো পিছন দিকে বসবে। তো চলা যাক, দেখা যাক কি এক্সপিরিয়েন্স দেয়। অসাধারণ অসাধারণ, অপূর্ব সুন্দর। সামনে পাহাড় আর রাস্তা, ডান দিকে বাঁ দিকে দুদিকে জঙ্গল, মানে দেখার মতো, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। কুম্ভ যাওয়ার সঙ্গে সঙ্গে এইটা একটা আরও বাড়তি পাওনা, ঝাড়খণ্ডের প্রাকৃতিক দৃশ্য কি অপূর্ব সুন্দর। ওই দূরে পাহাড়ের উপরে পরেশনাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এখান থেকে অনেকটা দূরে, একদম পাহাড়ের চূড়া, আর ধোঁয়াশার জন্য খুব একটা দেখা যাচ্ছে না। এখানে চারদিকটা একবার দেখিয়ে দিচ্ছি, চারদিকটা পাহাড়, ওদিকে বড় বড় ট্রাক দাঁড়িয়ে আছে, এটা হাইওয়ের পাশে আমরা দাঁড়িয়ে আছি। এদিকটাতেও অসংখ্য বড় বড় পাহাড়, আর এই দিকে একেবারে উপরে সাদা রঙের চূড়া দেখা যাচ্ছে, ওটাই পরেশনাথ পাহাড়। আর ওদিকটাতে অসংখ্য ছোটো বড়ো টিলা আছে, জঙ্গল সব মিলিয়ে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, সানি ওরা গাড়িতে। এটা পুরোটাই হাজারিবাগ রেঞ্জ, ডান দিকে বাঁ দিকে যতদূর চোখ যাচ্ছে শুধু পাহাড় আর জঙ্গল, পাহাড় আর জঙ্গল, আর দোস্তাচি লেক, দোস্তাচি ফলস এখানে কাছেই। অর্থাৎ আমরা যে বলি না, পাহাড়, ঝর্ণা, জঙ্গল, যা কিছু এসব এরিয়া তার বাইরে নয়। আমরা একেবারে পাহাড়ের গা ঘেঁষে চলেছি, পাহাড়ের নিচ দিয়ে রাস্তা, এদিকেই পাহাড়, তবে এই দিকে রাস্তাটা একেবারে পাহাড়ের গা বরাবর। ডুমরি টোল প্লাজা, এই ডুমরি টোল প্লাজা পেরিয়ে গেলে আমরা আরও খানিকটা যাব, গেলে আরও এই ফরেস্ট এরিয়াটা বোধহয় শেষ হয়ে যাবে সেখানে। রুক্ষ প্রকৃতি কিন্তু অসম্ভব সুন্দর, চারিদিকটা বাঁশ গাছের জঙ্গল। দিকটা সামনে ডান দিকে বাঁ দিকে যতটা দেখা যাচ্ছে এটা হাজারিবাগের জঙ্গল। আমরা হাজারিবাগ রেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি, এখন সবে মাত্রই প্রবেশ করলাম, অনেকটাই হয়তো যেতে হবে, কিন্তু অসম্ভব সুন্দর এই জায়গাটা। বেলা পড়ে এসছে, খুব ভালো লাগছে, বাইরে খুব একটা গরম নেই, রাস্তা খুবই ভালো। হাট বসেছে, অসংখ্য পতাকা বিক্রি হচ্ছে কুম্ভের, তার সঙ্গে বিভিন্ন গ্রামীণ বাজার, তো গ্রাম থেকে শাক সবজি সব কিছু এনে বিক্রি করছে গ্রামের মানুষ। মহাকুম্ভে যাওয়ার পথে আরেক নতুন অভিজ্ঞতা। কথায় বলে ইচ্ছা থাকলে সবই হয়, কোনো বাধা নাই। ওনারাও আমাদের মতো মহাকুম্ভে যাচ্ছেন। একটা ছোট হাতিকে 3 ভাগে ভাগ করা হয়েছে, উপরে লোক আছে, নিচে লোক আছে, মাঝখানে জিনিসপত্র রাখা আছে। তো সবাই চলুন। এখান থেকে যতদূর দেখা যাচ্ছে এটা গমের ক্ষেত, গমের ফলন দেখুন, গম অলরেডি ফলে গেছে। আর অনেক দূরে কিছু কড়াইশুঁটি বা ওই যেতে কিছু চাষ করা আছে। এখন সূর্য ঠিক ডোবেনি, তবে ডুবে যাওয়ার ঠিক আগের মুহূর্ত, বেশ একটু ঠান্ডা লাগছে। এখানে আরেকটা জিনিস দেখলাম যে এই অড়হর গাছে, অড়হর ডাল যেটা আমরা খাই, সেটা অড়হর গাছ, অড়হর গাছে ফুল ফুটেছে, প্রচুর পরিমাণে শুটিতে ভরে গেছে। রাস্তায় চলতে চলতে কত রকম অভিজ্ঞতাই না হয়। এই যে মিষ্টিটা,
একে বলে ক্ষীরমোহন, ঝাড়খণ্ড বিহার সীমান্তে। এই মিষ্টি খাওয়ার জন্য আমরা গাড়ি দাঁড় করিয়েছি। আমাদের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব যে ক্ষীরমোহনটা কি। দেখতে তো মোটামুটি মনে হচ্ছে যে গুড়ের রসগোল্লা। এর পরবর্তী অংশে উনি কি দেখান তো সেটা একবার দেখছি। সঙ্গে মানে মৌসুমি তো তখন থেকে একই বলে যাচ্ছে যে ক্ষীরমোহন ক্ষীরমোহন। এক জায়গায় ক্ষীর পাওয়া গেল, মানে এটা শুনেছি এই জায়গার মানে ফেমাস আছে, তো ওই জন্য দেখতে চাইছি কি জিনিস। হ্যাঁ, মামাও বললেন যে ঠিক আছে দেখা যাক, ট্রাই তো করা যাক যে একটা নতুন জায়গার নতুন জিনিস। तो भैया अच्छा करके बनाइए खीरमोहन। हाँ, खीरमोहन यहाँ फेमस है, चंपारण का आ जाएगा, डिस्ट्रिक्ट हुआ झारखंड का, ये फेमस मिठाई हुआ खीरमोहन। अच्छा, बहुत अच्छा। हाँ। बहुत अच्छा बनाइए, याद रहेगा आपको। মামা খেয়ে বলো কি রকম। হ্যালো, ठीक है, 112 कितना टाइम लगेगा? 112 किलोमीटर है। কি রকম। बढ़िया है, बढ़िया। इधर हम दिख है आगे एक हेलो। খুব ভালো। সানি কি রকম খেয়েছিস? टॉप टॉप খেয়েছিস? नाम खाए খেয়ে এটা বল। যেটা হচ্ছে এটার উপরে ক্ষীরটা যখন ঢেলে দিচ্ছে তারপরে এর টেস্টটা খুব সুন্দর, খুব সুন্দর। বরচাতি বলে একটা বিহারে একটা জায়গাতে এসে আধ ঘন্টারও বেশি দাঁড়িয়ে আছি। কি জ্যাম এখানে ভাবাই যায় না। তিনটে রাস্তা, কে কোন দিকে যাবে মানে কোনো কেউ জানে না। এ ওর ঘাড়ে উঠে যাচ্ছে। আর এখানে একটা পুলিশেরও নামমাত্র কিছু নেই, লাইট নেই রাস্তায়। ওই অনেক দূরে একটা লাইট জ্বলছে ব্যাস এখানে, তার মধ্যে একটা গাড়ি এসে আরেকটা গাড়ির উপরে মেরে দিল। ঝুট ঝামেলা তো লেগেই গেছে। এই একটু 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 করে এগোচ্ছে। কতক্ষণে আমরা পৌঁছাবো? এখনো ঔরঙ্গাবাদ থেকে প্রায় 60 কিলোমিটার দূরে আছি। কখন পৌঁছাবো জানি না। রাস্তার অবস্থাও এই জায়গাটা অন্তত একেবারেই ভালো না। সামনের অবস্থা দেখুন, ডান দিকে বাঁ দিকে দুদিকেই জ্যাম জ্যাম আর জ্যাম। এখানে লাইটও নেই, কিছুই নেই। 3 থেকে 4টে করে লাইন, যেখানে 2-3টে লাইন হওয়ার কথা। বিহারের মদনপুর বলে একটা জায়গা পাস করছি, এখানে অসম্ভব জ্যাম। আর একটা অদ্ভুত জিনিস, এই চারদিকটা দেখুন, এখানে দোকান বা ওই ছোটো ছোটো ধাবাগুলোতে লাল নীল আলো দেওয়া। এখানে কোনো স্ট্রিট লাইটের মতো বা সাদা আলো কিছু নেই। সব মনে হবে মেলাতে যেমন ধরনের রঙিন আলো সেই রকমই। আবার জ্যাম, আবার জ্যাম, প্রচণ্ড জ্যাম। এখন রাত্রি 8:30 বাজে। হোটেলে কখন পৌঁছবো বুঝতে পারছি না। এখনো হোটেল 20 কিলোমিটার দূরে। সবাই সবার আগে যেতে চাইছে। ধাক্কা ধাক্কি, চিৎকার, চেল্লামিল্লি, সবাই কমে যাবে। ছোট হাতিতে কিছু লোক যাচ্ছে, উপরে ছাউনি করেছে, ভিতরে মুখগুলো দেখা যাচ্ছে অস্পষ্টভাবে। মহাকুম্ভের পথে সত্যি দেখার মতো। কত রকম যে অভিজ্ঞতা পেলাম এইটুকু রাস্তাতে আস্তে আস্তে বলার নেই। লোকেশন দিয়েছিলাম এই বুদ্ধা রিসর্টের। মাত্র দেখাচ্ছিল 11 মিনিট সময় লাগবে। 8 কিলোমিটারের রাস্তা, পুরো পাক্কা 2.5 ঘন্টা লেগে গেল। শেষ মুহূর্তে এত জ্যামের মধ্যে পড়েছিলাম। তারপরে আরেকটা সমস্যা হয়ে গেল যে লোকেশান দিয়েছিলাম, এইসব জ্যামের মধ্যে সেই লোকেশান পেরিয়ে আরও 5 কিলোমিটার ওদিকে এগিয়ে গেছি, আবার ঘুরে এলাম। তো শেষমেশ এসে পৌঁছেছি। তো লম্বা জার্নিতে এসব এক একটা অভিজ্ঞতা থাকে, আর এই অভিজ্ঞতা নিয়েই আমাদেরকে চলতে হবে। এবার
শেষমেশ শেষে পৌঁছালাম। কলকাতা থেকে যখন আসছিলাম অতটা ঠান্ডা লাগছিল না, কিন্তু নেবে দেখি বেশ ঠান্ডা এখানে, মানে ভালোই ঠান্ডা। আর আসতে একটু জ্যাম ছিল, একটু কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু এই যে এলাহাবাদ যাচ্ছি, মামার বাড়ি যাচ্ছি, এর আনন্দে আর কোনো কষ্ট মনে হচ্ছে না। স্বাভাবিক তাই তো। এটাও আরেকটা আনন্দ যে আমরা মহাকুম্ভে যাচ্ছি। আর জ্যামটা এতটা পাবো আশা করিনি, কারণ ভেবেছিলাম জ্যাম তো হবেই। এবং এই লম্বা রাস্তাতে চলার সময় এটাকে মানতে হবে যে আপনাদেরকেও একটা কথা জানাই যে লম্বা রাস্তা, অর্থাৎ আমরা যাব টোটাল 880 কিলোমিটার, 500 কিলোমিটারেরও বেশি রাস্তা আমরা চলে এসেছি। 550 তো 550 কিলোমিটার। এই 550 কিলোমিটার রাস্তায় আসার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও কয়েকটা কথা বলবো, মানে আপনারা যারা আসবেন আগামী সময়ে মহাকুম্ভে, তো তাদের জন্য এই বার্তা অন্তত আমাদের তরফ থেকে, সেটা হচ্ছে যে লম্বা রাস্তাতে জ্যাম হবে, বিভিন্ন ঘটনা থাকবে, এগুলোকে কখনো বন্ধুর মতো মেনে নিতে হবে। আমরা যে প্রপার্টিটাতে আজকে এসেছি এবং আজকে রাত্রে থাকবো, সেটি এই তার রিসেপশন রুমটা। এখানে খুব বড় বড় সোফা পাতা আছে এদিকে, আর সিঁড়ি দিয়ে উঠে গেছে ওই দোতলায়, লিফট আছে এদিকে, খুব সুন্দর সাজানো গোছানো। গুড মর্নিং। গুড মর্নিং। কালকে এই বৌদ্ধ প্রপার্টিতে এসে পৌঁছে গেছিলাম আমরা। কালকের আমাদের পুরো যাত্রার অভিজ্ঞতা তো আপনাদের শেয়ার করেছি। আজ এখান থেকে আমরা যাত্রা করছি প্রয়াগরাজে। তো আজ যাওয়ার পুরো অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করব। চলতে চলতে যেখানে যেরকম হবে সব কিছুই বলে দেব। কালকের যা কিছু রাস্তার প্রসঙ্গে বলেছি যে কোথায় কি করতে হবে, কি নিতে হবে, যাবতীয় যা কিছু। আজ আবার চলছি প্রয়াগরাজের দিকে, সেখানে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করব। তো চলতে থাকুন আমাদের সাথে। আমাদের সঙ্গে এই গুলশান কুমার, খুব ভালো ছেলে, ওর সাথে দেখা হয়েছিল, ও আমাদের সাবস্ক্রাইবার, তো ওকেও আমাদের খুব ভালো লাগলো। এবার আমরা যাত্রা করছি। ঠিক আছে বন্ধু, চলতে থাকি, চলতে চলতে সব কথা হবে। আমরা এখন ঔরঙ্গাবাদ থেকে মহাকুম্ভের দিকে যাত্রা করেছি। কালকে প্রয়াগরাজের অবস্থা তো শুনেছি খুব ভিড়, তো সে যাই হোক, গতকালও আমরা রাস্তায় খুব ভিড় পেয়েছি। আজকে এই চলেছি, এখন 8টা 8। পৌঁছাবো কখন সব কিছু নির্ভর করবে রাস্তার উপরে। কালকে যে বুদ্ধ রিসর্টে ছিলাম আমাদের অভিজ্ঞতা ভালো। আর পিছনে তোমরা বলো তোমাদের অভিজ্ঞতা কালকে রিসর্টের। মামা, মৌসুমি ভালো এক কথায়। সানিরও তো মোটামুটি ঘুম হয়েছে ভালো জানি। তো ঠিক আছে, এখন চলতে থাকি, চলতে চলতেই সব কিছু আপডেট দেবো আপনাদেরকে। সামনে আমরা এরপরে আসবে সাসারাম, বা তার আগে আসবে সোন নদী। সোন নদী পেরিয়ে একটা ছোট শহর, তারপরে সাসারাম। এখন সোন নদী পেরিয়ে যাচ্ছি। বিহারের সোন নদী বিখ্যাত নদী। এই নদী সম্পর্কে একটা কথা বলার আছে যে উত্তর ভারত থেকে যত নদী নেমে এসছে তারা সবাই দক্ষিণমুখী। শুধুমাত্র এই সোন নদী যেটা উৎপন্ন হয়েছে ঝাড়খণ্ড থেকে, এটা একমাত্র দক্ষিণ থেকে উত্তরমুখী, অর্থাৎ ঝাড়খণ্ড থেকে বিহারের মধ্যে দিয়ে এটা বয়ে গেছে। আমরা সোন নদী ব্রিজের উপর দিয়ে পেরিয়ে যাচ্ছি। এরপরে একটা শহর আসবে, তারপর সামনে সাসারাম। সোন নদী পেরিয়ে আমরা দেরিয়নসন নামের একটা ছোট্ট শহর, দারুণ সুন্দর এটা। এ পাশে বিস্তীর্ণ সর্ষে ক্ষেত। আমরা এখানে পাশের একটা ধাবাতে চা খাবো বলে নেমেছি কিছুক্ষণের জন্য। আর এই হাইওয়ে দিয়ে এই গাড়ি যাচ্ছে যেদিকটা দিয়ে, এই হাইওয়ে দিয়ে আমরা সোজা মহাকুম্ভের দিকে অর্থাৎ প্রয়াগরাজের দিকে চলে যাব। এখন রাস্তায় জ্যাম অনেকটাই কম আছে। গুগলে অবশ্য সেরকম কোনো জ্যাম দেখাচ্ছে না, পরবর্তী সময় কী হবে বলতে পারছি না।
তো আগে তো চা খাওয়া যাক, তারপরে দেখা যাবে যে রাস্তার অবস্থা অনুযায়ী কোন রাস্তা ধরবো। আমরা দুটো রাস্তা দেখে রেখেছি, দুটো ডিরেকশান, যেটা ভালো হবে, জ্যাম কম হবে, সেই রাস্তাতেই আমরা এগিয়ে যাব। হোটেলটাকে একবার দেখিয়ে দিই, টাইগার লাইন হোটেল। এটা শুধু হোটেল না, হোটেল, রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্ট কাম বার। এখানে একটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি এসে দাঁড়িয়ে আছে, একটা নয় দুখানা দেখছি, সবাই প্রয়াগরাজে। দারুণ চা, সকালে এক কাপ চা মানে তো দারুণ ব্যাপার, একদম সদ্য সদ্য বানিয়ে দিচ্ছে। ज़्यादा मीठा नहीं भैया। বিহারে গ্রামীণ সৌন্দর্য, মাঠকে মাঠ, শুধু সর্ষের চাষ, দূর পর্যন্ত যতদূর দেখা যাচ্ছে শুধু সর্ষে আর গম। দূরে এই মাঠের মধ্যে আবার ছোট ছোট জায়গাতে অন্য অন্য কিছু চাষ হয়েছে, আর এই উঁচু উঁচু সব চিমনি, যেখান থেকে ইট তৈরি হয় প্রচুর পরিমাণে। এই যে ইট রাখা আছে, ওই দূরে চিমনি, এবং এই দিকটা এখান থেকে ঘুরে গেলে এটা হচ্ছে হাইওয়ে, এইখান দিয়ে আমরা যাতায়াত করছি। টাইগার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাওয়া হয়ে গেল, সকালে ব্রেকফাস্ট খুব জোর হলো, কিন্তু এখানে এসে একটা জিনিস দেখলাম যে প্রচুর পরিমাণে বাঙালি এবং বেশিরভাগ কুম্ভের যাত্রী। দেখুন এই দিকটা যতগুলো গাড়ি, বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গল, সবই পতাকা লাগানো, এবং রাস্তায়ও দাঁড়িয়ে আছে একাধিক গাড়ি। তো আমরা এখন কুম্ভে চলেছি, মহাকুম্ভের পথে। সবের এক কথা, চলো মহাকুম্ভে চলো। মহা অভিজ্ঞতার কথা সত্যিই মনে থাকবে। মানে 2 ঘন্টা হয়ে গেল, বেশি পথ আসতে পারেনি, অসম্ভব জ্যাম। ডান দিকে তো ট্রাক, ডাম্পার কি নেই, বড় বড় বাস, আর বাঁদিকে যতগুলো ছোট বড় গাড়ি আছে, কে কার আগে যাবে সেটাই চেষ্টা। কখনো রিস্ক নিয়ে আরও বাঁদিকে চলে যাচ্ছে। আর এই ছোট হাতিতে দেখুন কিভাবে যাচ্ছে, সবাই কুম্ভে যাচ্ছে, মহাকুম্ভে। যতদূর দেখছি সবুজ আর সবুজ, এদিকটা দেখছি যতদূর সবুজ আর সবুজ, আর এই দিকটা যত দেখছি রেড আর রেড, জ্যাম আর জ্যাম, উল্টো দিক দিয়ে বাইক। হ্যাঁ, সত্যি ভাবা যায় না, কি দারুণ অভিজ্ঞতা। সে হোক, সব উৎপাদ মেনে নেব। NH-19 অসম্ভব জ্যাম, আর সেই জ্যাম এড়াতে আমরা একটা অন্য সিদ্ধান্ত নিলাম যে NH ছেড়ে আমরা ঠিক বাঁদিকে চলে এলাম। বাঁদিকের এই জায়গাটা, এটাকে বলে ভাবুয়া, মোহনিয়া। এই জায়গাটা মোহনিয়া। এই মোহনিয়া থেকে আর কিছুটা যাব, এখানে একটুখানি অল্প জ্যাম দেখাচ্ছে, এটা লোকাল জ্যাম। এখান থেকে গিয়ে একেবারে আবার বাঁদিকে নেব। বাঁদিকে নিলে ভাবুয়া বলে একটা জায়গা আসবে, যেটা গ্রামের মধ্যে দিয়ে, সেই রাস্তাটা একেবারে ক্লিয়ার দেখাচ্ছে। আমরা সেই পথ ধরবো। এটা এখন এই ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। উপরের রাস্তায় আপাতত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, এখনো লম্বা লাইন। এখানে এই চাঁদনি চক, মোহনিয়া, আর আমরা যাব এই দিকটাতে ভাবুয়া, অর্থাৎ এই যে গেটটা করা আছে, এই গেট দিয়ে ঢুকে যাব ভাবুয়াটা এই রাস্তায়। মোহনিয়া থেকে আমরা বাঁদিকে ঘুরে গিয়ে ভাবুয়ার রাস্তা ধরেছি। এটা একেবারে গ্রামের রাস্তা, ডান দিকে বাঁদিকে একেবারে সবুজ আর সবুজ, মাঠকে মাঠ, বিভিন্ন রকমের ফসলের চাষ, আর রাস্তার অবস্থা খুবই ভালো। এখান থেকে আমরা যাব চান্দৌলি বলে একটা জায়গাতে। সেই পর্যন্ত যাওয়ার পরে আবার রুট ডিরেকশন বলবো। সোন নদী বা সোন ব্রিজ থেকে সাসারাম পর্যন্ত
রাস্তার অবস্থা বা জ্যাম সব ঠিকঠাক ছিল। তারপরে বেশ যতটা এগোচ্ছি একটু জ্যাম পেলাম, ভালো মতোই জ্যাম ছিল। তখন বাধ্য হয়ে আমরা বিকল্প রাস্তা ধরলাম। আর এই বিকল্প রাস্তা হিসাবে আমরা মোহনিয়া থেকে বাঁ দিকে ঘুরে গেলাম। ভাবুয়া বলে একটা ছোট্ট শহরে এসে এই ভাবুয়া দিয়ে আমরা সোজা চলে যাব সামনের দিকে। পরে বলছি সে কোথায় যাব। আপাতত আমরা এখানে এসেছি, এই একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আমরা দুপুরে খাবার খাবো, কারণ এখানে অত বেশি দোকানপাট কিছু নেই। তো এখান থেকে খাওয়ার পরে আমরা আবার স্টার্ট করব সামনে একটা জায়গা, সেখান থেকে মুঘল সরাইয়ের দিকে। রুটটা কোন দিকে কি হবে সেটা যখন যে পয়েন্টে যাচ্ছি বলে দিচ্ছি যে কোথায় যাব। তো সেই প্রসঙ্গে আরেকটা বলার যে আপনারা সবসময় এই পথে যদি আসেন এই ট্রিক্সটা কাজে লাগাতে পারেন, যে মোহনিয়া থেকে বাঁ দিকে ভাবুয়ার দিকে চলে আসতে পারেন। আর চলার সময় অবশ্যই সঙ্গে জল আর শুকনো খাবার অবশ্যই রাখুন। ভাবুয়া বিহারের কাইমুর ডিস্ট্রিক্টের একটা ছোট্ট শহর। আমরা সেখানে এসেছি একটা রেস্টুরেন্টে খেতে। রেস্টুরেন্টের 3 তলায় দাঁড়িয়ে আছি, নিচে একটা ধর্মীয় অনুষ্ঠানের প্রসেশন যাচ্ছে। কেমন হয় এখানে অনুষ্ঠানটা সেটা এক ঝলক দেখাচ্ছি, আমাদের সুযোগ হয়ে গেছে সেটা দেখাবার। এখানে সামনেই মন্দির, সবাই মন্দিরে যাচ্ছেন পুজো দিতে। বিশেষ কোনো পুজো আছে, কোনো মানত পুজো। তো এটাও একটা অভিজ্ঞতা, এক একটা জেলা থেকে এক একটা রাজ্য থেকে একটা রাজ্যে গেলে যে নতুন অভিজ্ঞতা হয়। অলরেডি বেঙ্গল ঝাড়খণ্ড পেরিয়ে বিহারের মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেখানে আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো। এরপরে যাব আমরা উত্তরপ্রদেশে। আগেই বলেছি যে উত্তরপ্রদেশের সীমানার মধ্যে আমরা ঢুকে গেছি। আর উত্তরপ্রদেশের যে সবুজ ফসলের ক্ষেত দুদিকটা দেখাই, এদিকে এবং এদিকে অসম্ভব সুন্দর। দূরে গ্রাম আছে আর তার মাঝখানে যতদূর পর্যন্ত দেখছি ফসলের ক্ষেত। আমরা এই যে রাস্তাটার উপরে দাঁড়িয়ে আছি এটা 291, অর্থাৎ আমরা ন্যাশনাল হাইওয়ে 19 ছেড়ে যে কানেক্টিং, এখান থেকে আমরা চান্দৌলি যাব এই দিকটাতে, চান্দৌলি এই দিকটাতে। এটা হচ্ছে 291, অর্থাৎ 19 ছেড়ে 291, 219 সেখানে যাব। সেখান থেকে আবার আমরা ন্যাশনাল হাইওয়ে ধরবো। হাইওয়েতে দাঁড়িয়ে চা খেতে কিন্তু দেখছি উত্তরপ্রদেশের গ্রামের প্রাকৃতিক দৃশ্য কি অসম্ভব সুন্দর। সূর্য এখনো ডোবেনি। এখানে সুন্দর একটা মন্দির আর বিশাল আকৃতির একটা বট গাছ, সূর্য ডুবে যাচ্ছে। এখনো ডোবার সময় হয়নি, সূর্য ঢলে পড়েছে, অসম্ভব সুন্দর। একটা চায়ের দোকানে এসেছি, চা খাচ্ছি, পুরো রাস্তাটাকে এনজয় করতে করতে যাচ্ছি। এই পৌঁছে গেলাম চান্দৌলি। এখানে স্টেট হাইওয়ে 219 ছেড়ে আমরা এবার ন্যাশনাল হাইওয়ে 19-এ উঠে যাব এই দিকটাতে। জ্যাম আগের মতো অত আর নেই, এখন অনেকটাই খালি দেখছি। দেখা যাক সামনে কি অবস্থা আছে। এখন আপাতত যা দেখাচ্ছে রাস্তা খালি আছে। উত্তরপ্রদেশের এক প্রত্যন্ত গ্রামের রাস্তা দিয়ে এই রাত্রিবেলায় আমরা যাচ্ছি। এখন আমাদের এই আস্তানায় যাব। আজকে জ্যামে তো প্রচণ্ডভাবে ফেঁসে গেছি, অন্ধকারে চারিদিকটা কিছুই দেখা যাচ্ছে না। গুগল ম্যাপ নির্ভর করেই যাচ্ছি।
বিয়ে বাড়ি উত্তরপ্রদেশের গ্রামের দেখার মতো। এটা কি ওদের গাড়িটা? বরযাত্রী আসছে, নিমন্ত্রিত লোকজন আসছেন। অবশেষে 40 ঘন্টা 32 মিনিট একটা লম্বা জার্নিতে শেষমেশ এসে পৌঁছালাম মহাকুম্ভ মেলার মোটামুটি একটা কাছাকাছি জায়গাতে। জায়গাটা হচ্ছে মেজা। এখানে আমার আত্মীয় সোমা আর রাহুল থাকে, তো ওরা আমাকে ইনভাইট করেছিল, আমাকে নয় আমার পুরো ফ্যামিলিকে। তো আমরা সেই মতো এখানে এসে আজকে পৌঁছেছি। একটা কষ্টকর জার্নি ঠিকই, কিন্তু মনে একটাই প্রশান্তি যে কালকে কুম্ভ মেলায় যেতে পারবো এবং কুম্ভ মেলা দেখতে পাবো। তাই পথের ক্লান্তিটাকে আমি বড় ক্লান্তি মনে করছি না। আজকে এতটা রাত হয়ে গেছে যে আর বেশি কিছু বলার বা দেখানোর কোনো রকম আর ধৈর্য নেই। এখন যাব শুধুমাত্র চেঞ্জ করে ঘুমাতে যাব। তো কালকের মূল ভিডিও শুরু করব যে মহাকুম্ভ মেলায় কি দেখলাম, কি আপনাদের দেখাতে পারবো, আমার দেখার অভিজ্ঞতা এবং মেলা সম্পর্কে যা কিছু বলার কালকের ভিডিওতে বলবো। আর এই যে গত প্রায় 2 দিন ধরে কুম্ভ মেলায় আসার জন্য যে প্রস্তুতি এবং যে এসে পৌঁছালাম সেটাও দেখাবো যে ভিডিওগুলোতে। অবশ্যই দেখুন যে আসার পথে কি কি করা দরকার এবং কি কি প্রিকশন নেওয়ার দরকার, সেগুলো এই দুটো ভিডিও দেখলে আপনারা অবশ্যই একটা আইডিয়া পাবেন। তাই আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই শেষ। সবাইকে গুড নাইট জানিয়ে এইটুকু বলবো যে ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।